সম্প্রতি আমাদের রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয় বেশ কিছু মন্তব্য করেছেন এসএলএসটি সংক্রান্ত, এবং তারপর থেকে আপনাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। আপনারা আমাকে জিজ্ঞেস করছিলেন যে 2016 সালের যোগ্য শিক্ষকদের চাকরি কি ফিরতে পারে, যদিও ফেরে তাহলে 2025-এর সেকেন্ড এসএলএসটির নতুন চাকরি প্রার্থীদের কি হবে, এবং থার্ড এসএলএসটি কি এই বছরই আসবে নাকি সামনের বছর নোটিফিকেশন আসতে পারে। এই তিনটে প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে একদম ছোট করে মন্ত্রী কি বলেছেন সেইটুকু একটু বলে নিই, কারণ আপনারা সকলেই দেখেছেন, অলরেডি দেখা হয়ে গেছে আপনাদের, তাই আমি একদম ছোট করে মূল বিষয়গুলো বলবো। এখন যে বিষয়টি তিনি একদম স্পষ্ট করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটির এই অবস্থা কেন। তার উত্তরে তিনি বলছেন আইনি জটিলতা। একদম সত্য কথা, এখানে কোনো দ্বিরুক্তি নেই। আইনি জটিলতায় চারিদিক থেকে বিদ্ধ হয়ে আছে সেকেন্ড এসএলএসটি, এবং সেই কারণেই এত বেশি দেরি হচ্ছে, বা একটা পদক্ষেপ ফেলতে গেলেও, একটা সিদ্ধান্ত নিতে গেলেও আইনি পরামর্শ ব্যতি রেখে নেওয়া যাবে না। এই নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও করে আপনাদের বলেছিলাম যে আসলেই এজি জবে থেকে নিয়োগ হলো তারপর থেকে ধীরে ধীরে কাজ এগোবে, কারণ সেকেন্ড এসএলএসটি কিন্তু অন্য আর সাধারণ 5টা নিয়োগ প্রক্রিয়ার মতো নয়। সেকেন্ড এসএলএসটি নানা কেসে চারিদিক থেকে বিদ্ধ হয়ে আছে, তাই এজি জবে থেকে নিয়োগ হলো অ্যাডভোকেট জেনারেল, এরপর কমিশন সরকার যাই হোক সেই আইনি পরামর্শ ব্যতিরে কিছু করতে পারবে না সেকেন্ড এসএলএসটি নিয়ে, সেটা শিক্ষক এবং শিক্ষাকর্মী সকল বিষয়ই বলছে, অর্থাৎ গ্রুপ সিডির ক্ষেত্রেও এই বিষয়টি আছে। এবং আমি এও বলেছিলাম যে 8ই জুলাই সুপ্রিম কোর্ট, এখন যেহেতু গ্রীষ্মকালীন ছুটি চলছে তাই 8ই জুলাই সুপ্রিম কোর্ট যখন খুলবে তারপর হয়তো এই সম্ভাব্য ব্যাপারগুলো নিয়ে বা কি হতে পারে কি না হতে পারে সেটা নিয়ে সরকার বা কমিশন যাবে সুপ্রিম কোর্টের কাছে, কারণ সুপ্রিম নির্দেশ অনুযায়ী তো 2016 সালের প্যানেল বাতিল হয় এবং তার পরবর্তীতে সমস্ত শিক্ষকদের যোগ্য অযোগ্য সেগ্রিগেশন না করতে পারার জন্য সমস্ত শিক্ষকদের 2025-এ সেকেন্ড এসএলএসটি দিতে হয়। ফলে সুপ্রিম নির্দেশ আছে মানে সুপ্রিম কোর্টের তাদেরকে অবগত না করে বিচারপতিদের সিদ্ধান্ত না শুনে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কিন্তু কমিশন বা সরকার। এটা একদম সহজ কথা। তাহলে এখন সবটাই ডিপেন্ড করবে যে আদালতের কাছে সমস্ত কিছু পেশ করা, সরকার বা কমিশন কি চাইছে সেটা আদালতের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তার সাথে পারমিশন নেওয়া, যে সেটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 2016 সালের শিক্ষকদের ফিরিয়ে আনার প্রসঙ্গ ওঠে, সেটা সরকার বা কমিশন সেই মতো তাদের কাছে যা তথ্য থাকবে সেটা পেশ করবে। এবং একটা ঘটনা খুব সত্যি, যেহেতু 2016 সালের এই যে প্যানেলের পৃথকীকরণ করা যায়নি বলে একটা গোটা প্যানেল বাতিল হয়েছে, এবং এটা কিন্তু মানে এই সরকারি চাকরির ক্ষেত্রে সেটা সেন্ট্রালের হোক বা স্টেটের হোক নতুন নয়, এটা হয়ে থাকে। যদি প্যানেলটাই পুরোপুরি দুর্নীতির দায়ে দুষ্ট হয় এবং সেখান থেকে যদি যোগ্য অযোগ্য সেগ্রিগেশন না হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্যানেল বাতিল হয়েছে, সে 10 বছর 20 বছর 25 বছর চাকরির পরও এটা হয়ে থাকে কম বেশি। কারণ আইন তো শুধুমাত্র মানবিক দৃষ্টিভঙ্গি থেকে রায় দেয় না, বা আদালত সেই রায়টা দেয় না, কারণ তার কাছে সোজা কথা রিজু রেখো ভাবে যেটা সত্য সেটা সত্য। এবার এই কারণেই একটা প্যানেল যেহেতু পুরোপুরি বাতিল হয়ে গেছে, তাই আবার সেই এগেনস্টে পরীক্ষাও হয়ে গেছে, তাই সম্ভাবনা ঠিক কতটা এটা নিয়ে কিন্তু কিছু বলা সেভাবে যায় না। কারণ সত্যি শুনতে খারাপ লাগলেও বাস্তবটা আমাদের মেনে নিতে কষ্ট হলেও আমার যেটা মনে হয় যে মানে এই বিষয় অর্থাৎ 2016-র যে প্যানেল অনুযায়ী যোগ্য শিক্ষকদের চাকরি হয়তো বা নাও ফিরতে পারে। তাহলে কি হতে পারে? তাহলে সরকার একটা মধ্যস্থতায় আসতে পারে, সেটা অবশ্যই ডিপেন্ড করছে সরকারের ওপর। এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তার সাথে আমাদের শিক্ষামন্ত্রীরা, অর্থমন্ত্রী সকলেই এই বিষয়ে আশা করি সিদ্ধান্ত নেবেন যে কি বিষয়টা হতে চলেছে। কিন্তু ওই প্যানেল অনুযায়ী 2016-র প্যানেল অনুযায়ী যোগ্য শিক্ষকরা ফিরে যাবেন কিনা এটা কিন্তু পুরোপুরি একটা সন্দিহান বিষয়। কিন্তু সকলেই, আমার মনে হয় সকল রাজ্যবাসী এটাতে খুশি হবেন যদি যোগ্য শিক্ষকরা তাদের চাকরি ফিরে পান, কিন্তু সেটা পুরোপুরি ওই যে বললাম যে অনেকটাই সন্দেহের।
কতটা হবে। এর পাশাপাশি এবার যেটা আরেকটু মন্ত্রী বলেছেন সেটা একটু বলি, সেটা হলো যে তিনি বলছেন যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বয়সের ছাড় দেওয়া হয়েছে 5 বছর, এবং যারা 20 বছর আগে বা 10 বছর আগে 15 বছর আগে এসএলএসটি দিয়েছিলেন তারা এখন দিতে পারছিলেন না কারণ বয়স পেরিয়ে গিয়েছিল, এবার আবার এসএলএসটির জন্য প্রস্তুতি নিন। তাহলে কোন দিকে ইঙ্গিত করছেন? একদম সরাসরি নতুন এসএলএসটির দিকে ইঙ্গিত করছেন, কারণ সেকেন্ড এসএলএসটি তো হয়ে গেছে, তাহলে নতুন এসএলএসটি। এবং আরো তার সাথে কয়েকটা পয়েন্ট তিনি বলছেন যে দ্রুততার সাথে কাজ হবে, কাজ হচ্ছে এবং তা দ্রুততার সাথেই হচ্ছে, দপ্তর চুপ করে বসে নেই। সমস্তটা আমাদের অবগত, মন্ত্রী বলছেন সমস্তটা তাদের অবগত, এবং এই বিষয়ে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু যথেষ্ট সচেতন। ফলে কেউ চুপ করে বসে নেই, কাজ এগোচ্ছে, ঠিকভাবেই এগোচ্ছে। আইনি জটিলতা আছে বলে একটু সমস্যা তৈরি হচ্ছে, না হলে কিন্তু দ্রুততার সাথে কাজ এগোচ্ছে, এবং সকলকে তিনি প্রস্তুতিও নিতে বলছেন। এবার একটা কথা আমাদের ভালো করে বুঝতে হবে, 2 বছর আমাদের এই যে বয়সের ছাড়টা দেয়া হয়েছে, 5 বছর বাড়ানো হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে, সেটা 2 বছর সময়সীমা রাখা হয়েছে। অর্থাৎ এটা আমাদের মাথায় রাখতে হবে যে 2 বছর রাখা হয়েছে মানে সরকার চাইবেই তো যে একটা সুবিধা তারা দিয়েছে সেটা অন্তত ব্যবহার করতে পারুক সাধারণ মানুষ। তাই এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে সেকেন্ড এসএলএসটির একটা বড় কিছু বিষয় আসতে চলেছে, যেটা হচ্ছে যে 8ই জুলাই সুপ্রিম কোর্ট খোলার পরে হয়তো একটা পরিবর্তন আসবে, এবং তার সাথেই যে পিভিআর ভেরিফিকেশন 11-12 এর হচ্ছে, এবার 9-10 এর ভেরিফিকেশনও শুরু হয়ে যাবে, এবং প্রস্তুতিও কিন্তু এই ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে। তাই তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা আরো ভালো করে নাও, কারণ তীরে এসে তরি যেন না ডোবে। ইন্টারভিউ সুযোগ পেয়েছো মানে সুবর্ণ সুযোগ পেয়েছো, একদম শেষ মুহূর্তে গিয়ে যেন বিফল না হও, ওখানে যেন সফল হয়ে আসো। যে যা বলছে কান দেবে না। অনেক মানুষ অনেক কথা বলবে, জানবে বেশিরভাগ মানুষ তোমার ভালো নয় বরং খারাপটাই চায়, কেউ চায় না তুমি সফল হয়ে যাও। তাই যে যা বলছে বলতে দাও, তুমি গোপনে নিজের মতো করে তোমার প্রস্তুতিটা চুপচাপ নিয়ে যাও, ঠিক আছে? এবার তাহলে ঘটনা কি, যে ইন্টারভিউ আশা করা যাচ্ছে পুজোর আগে বা পুজোর পরপর শেষ হওয়ার সম্ভাবনা থাকে 9-10-এ, যদি সবটা এইরকম দ্রুততার সাথে চলে তাহলে পুজোর পর 9-10-এর ইন্টারভিউ শেষ হতে পারে। এবার তাহলে এই বছরের শেষের দিকে থার্ড এসএলএসটির নোটিফিকেশন আসতে পারে, এই বছরের শেষের দিকেই থার্ড এসএলএসটি নোটিফিকেশন আসতে পারে, কারণ 2026-এ নতুন সরকার গঠন হলো, 26-এই নতুন করে এসএলএসটির বিজ্ঞপ্তি দিল, এটা কিন্তু সরকারের দিক থেকেও গৌরবের। আর যদি খুব সেটাও না হয়, ধরে নিচ্ছি খুব যদি দেরি হয়, তাহলে একদম সত্য সামনের বছরের একদম প্রথম মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু নোটিফিকেশন আসতে পারে, সম্ভাবনা প্রবল। কারণ এই অর্থবর্ষের মধ্যেই এই চাকরি সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো অনেকটাই যথার্থভাবে সম্পন্ন করার ইচ্ছা, সদিচ্ছা সরকারের আছে। তাহলে এবার তোমার প্রস্তুতি তোমাকেই নিতে হবে। যারা বিএড করছো, একদম শেষ মুহূর্তে আছো, শেষের দিকে আছো, তারাও শুরু করে দাও। যাদের বিএড হয়ে গেছে তারা তো অবশ্যই সবকিছু এখন ভুলে গিয়ে শুধু প্রস্তুতি শুরু করো। এসএলএসটির কিন্তু আগের মতোই সহজ জলের মতো প্রশ্ন আর হবে না, এবারে প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে, তাই আগে থেকে প্রস্তুতি নেওয়াই ভালো। এবার তোমরা বলছিলে সিলেবাস পরিবর্তন হবে কিনা, দেখো ঘটনা হচ্ছে এটা, সিলেবাস আশা করা যায় যদি পরিবর্তন হয় খুব সামান্য হবে। বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এই সমস্ত জিনিস তো পরিবর্তন হওয়ার নয়, এইগুলো একই থাকবে, হলে হয়তো দু একটা টেক্সট এদিক ওদিক হতে পারে। কারণ তোমরা শুনে থাকবে যে হিস্ট্রির যে ইতিহাসের ক্ষেত্রে বলা হয়েছে 7-8-এর হিস্ট্রি বা যদি 9-10-এর কোনো হিস্ট্রির বিষয় হয় সেগুলো পরিবর্তন করে হিস্ট্রির কিছু কিছু বিষয় বাদ দিয়ে আবার নতুন কিছু যুক্ত করার প্রসঙ্গ আসছে। তো সেক্ষেত্রে হয়তো একটু আধটু হতে পারে, বা যদি একটা দুটো টেক্সটের কোনো পরিবর্তন আসে, কিন্তু একটা বিস্তর পরিবর্তন যে হবে সেটা কিন্তু হবে না। তাই এখন থেকে শুরু করে দাও, যত তাড়াতাড়ি শুরু করবে জানবে তত বেশি বেশি করে রিভিশন করতে পারবে,
চাকরির পরীক্ষা কিন্তু এই মাস্টার্সের মতো বা গ্র্যাজুয়েশনের মতো বা বিএড এর মতো পরীক্ষা নয়। চাকরির পরীক্ষা যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি রিভিশন করবে, তত চাকরি পাওয়ার সম্ভাবনা তোমার, না হলে নয়। সিলেবাস শেষ করলাম মানেই আমি চাকরি পেয়ে গেলাম, সেটা কিন্তু নয়। সিলেবাস শেষ করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে, বারে বারে পরীক্ষা দিতে হবে, তারপর তুমি 100% শিওর থাকতে পারো যে ঠিক আছে আমি চাকরিটা পাবো, আমি সেরকম ভাবে তৈরি, আমার কনফিডেন্স ওই রকম হয়ে গেছে। এটা মাথায় রাখবে। এবার আরেকটা বিষয় বলি, এসএলএসটির আগে সম্ভাবনা আছে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়ার। এটা একদম সত্য কথাই। আশা করা যাচ্ছে সামনের মাসের মধ্যেই আমরা দেখে নেব, জুলাইয়েই হয়তো নোটিফিকেশন বেরিয়ে যাবে আপার প্রাইমারি টেটের। তাই যারা আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছ এবং যারা মনে করছো যে আপার প্রাইমারি টেটের প্রস্তুতিটা নেব, তার সাথে এসএলএসটিটা পড়বো, দুটোই পড়তে পারো, কারণ তোমাদের বিএড থাকা মানে তোমরা এসএলএসটিও দিতে পারবে, আপার প্রাইমারি টেটও দিতে পারবে। তাই দুটোকেই একসাথে পড়তে পারো, একই বিষয়। যত বেশি পড়বে তত তোমারই সুবিধা, এ অপশনের সাথে বি অপশনটাও খোলা থাকবে, এটা তোমার জন্যই লাভবান, তুমি সেদিক থেকে তোমারই ভালো হবে। সুতরাং আপার প্রাইমারি টেট আগে আসবে, যদি আপার প্রাইমারি টেটের প্রস্তুতি শুরু করো আর তার সাথে ধীরে ধীরে অন্তত এসএলএসটিটা শুরু করো, তাহলে দুটোকে সুন্দর করে ব্যালেন্স করে চলো। এই বছর বা সামনের বছরে তোমার 2027 যেন এইরকম স্মরণীয় বছর হয়ে থাকে, যে এই বছরে তুমি চাকরিটা পেয়েছিলে, সেইভাবে নিজেকে তৈরি করো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের অভিমত জানাবেন, এবং তোমাদেরও যদি কোনো প্রশ্ন থাকে জানাবে। আর যদি চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই রকম শিক্ষা বিষয়ক, নিয়োগ সংক্রান্ত বিষয়ক সমস্ত তথ্য নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি এই চ্যানেলের মধ্য দিয়েই। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে নিজেদের বন্ধু বান্ধবদের সাথে। ভালো থাকবে, ধন্যবাদ।